স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ঠোঁট টিপে হেসে উঠল আফতাব। ভালো করে চুল মুছে খুশবুকে টেনে দাঁড় করায়। আচমকা কোলে তুলে নিল তাকে। বাহিরেই টিলার দ্বার প্রান্তে একটি বড় দোলনা আছে, সেখানে গিয়ে বসে পড়ল। তার বউ মুখ ফেরায় না, অভিমান হয়েছে তার। সাথে আকাশেরও। দোলনার হাতলে পিঠ ঠেকিয়ে বুকে টেনে নিল খুশবুকে। আধ ভেজা চুলগুলো ছড়িয়ে দিল, গালে হাত বুলিয়ে বলতে লাগলো, জানেন খুশবু, প্রকৃতির বাতাসে হৃদয়ের রোগ সেরে যায় আর দূরত্ব ভালোবাসা বাড়ায়। যখন হুট করে আমাকে চোখের সামনে পাবেন, সে আনন্দ হবে অমূল্য, তৃপ্ত হবে হৃদয়ে। দিবা ঘেরা বিষাদ। মনটা আজ কেন সে অন্ধকারে, হৃদয়ের কথা বোঝে না পরিস্থিতি। দায়িত্ব নামক একটা শব্দ আছে যা কোমল হৃদয়ে ভারী পাথরের মতন পড়ে আছে। কষ্ট শুধু জমা হয় একাকারে। উজ্জ্বল দিবার আলোয় আধারের পথে হাঁটছে খুশবু। কোথাও নেই আশার আলো, মনের মাঝে বিষাদের দহন। চারিদিকে কেবলই শূন্যতা আর কালো। অপেক্ষার প্রহর গণেই পাশাপাশি সময়টা এখানেই থেমে যাক। মন যে কেঁদে উঠতে চাইছে বারবার। ফের সুখের দেখা মিলবে কবে? এই ভাবনায় বুকটা ভেঙে চৌচির। ঘণ্টা খানেক হলো ফিরেছে আফতাব খুশবু। নায়লা বেগম, লোকমান চৌধুরী, ফাহাদ এবং জুরেনা বেগমও আফতাবেদের বাড়িতেই উপস্থিত। মা ও শাশুড়ির মাঝখানে বসে তাদের গল্পে মগ্ন হতে চেয়েও পারছে না। মন বলছে প্রতিটা সেকেন্ড যেন দরকারি। আগামীকাল আফতাব চলে যাবে। দূর হতে খুশবুর অন্যমনস্কতা দেখতে পায় আফতাব। এসে শালীন সুরে বলে উঠল, আমার ইউনিফর্ম কি আপনি রেখেছেন? আমি পাচ্ছি না। নায়লা বেগম আফতাবের দিকে চাইলেন। আপনি ডাকটা কেমন যেন শোনালো তার কানে। সচরাচর বুজুর্গ এবং অপরিচিতদেরকেই আপনি ডাকে মানায়, কিন্তু নিজের স্ত্রীকে? খুশবু অবাক হয়ে চাইল আফতাবের চোখের দিকে। ইউনিফর্ম কোথায় সেটা খুশবু নিজেও জানে না। বলল, আমি তো রাখিনি। আমি খুঁজে পাচ্ছি না, আলমারিতেও নেই। আমার প্যাকিং বাকি এখনো। কিন্তু আমি আপনার ইউনিফর্ম দেখিনি। এসে কোথায় রেখেছিলেন? মনে মনে গাধা মেয়ে উপাধি দেওয়া শেষ। ভনিতা করে হেসে আফতাব দাঁত খিচিয়ে বলল, আপনি রেখেছেন খুশবু। খুশবুর কিছু বলতে যাওয়ার পূর্বে নায়লা বেগম বলে উঠলেন, খুশবু, যাও সাহায্য করো আফতাবকে। মায়ের তুমি তুমি ডাকে বরাবরই অবাক হচ্ছে খুশবু। কি মধুর আওয়াজ! আগে শুধু ধমকের উপর রাখতো, বিয়েটা করে বোধহয় ভালোই হয়েছে তার। আফতাবের পিছু পিছু হাঁটতে হাঁটতে আকস্মিক থেমে সামনে থাকা আফতাবকে ব্রেক কষতে দেখে খুশবু নিজেও দাঁড়িয়ে পড়ল। আশেপাশে চোখ গিয়েছে। ইউনিফর্ম তার যথাযথ জায়গা। আফতাব কোমর চড়িয়ে কাছে টেনে নেয়। মুখ কুঁচকে এসেছে তার। বলল, আমার ইশারা বুঝেন না? কখন কি ইশারা করলেন? আপনার মুখ দেখে বুঝে গেলাম আপনি মা আর শাশুড়ি মায়ের সাথে আড্ডা ইন্টারেস্টেড না। আপনার এখন আমাকে চাই, অথচ আপনি এটা বুঝলেন না কাজের বাহানায় আপনাকে আমি ডাকছি। খুশবু দাঁত বের করে হেসে বলল, ছোটবেলা থেকেই আমার বুদ্ধি শুদ্ধি কম। তা তো কমই। আচ্ছা, আপনার বাবা যে বললেন আপনার এক্সাম, আপনি ঢাকা যাবেন? বিয়ে শাদি করে পড়ালেখা চাঙ্গে তুলে ফেলেছে খুশবু। তার মনে পড়তেই মাথায় বাজ পড়ল যেন। তার আবার এখন পড়ালেখাও করতে হবে? না করলে হয় না তার। অন্য মন বলে উঠল, আর তো মাত্র 1 বছর, এরপর তথাকথিত গ্র্যাজুয়েটের উপাধি নিয়ে হাওয়ায় ভেসে বেড়াতে পারবে। বলছেন না যে? বাবা মা যদি অনুমতি দেন তাহলে যাব। পড়ালেখার বিষয়ে আমরা বাবা ভীষণ স্ট্রিক্ট। পড়ালেখার বিষয়ে আমার বাবা ভীষণ স্ট্রিক্ট। আপনি অবশ্যই পরীক্ষা দেবেন। আমার মনে হচ্ছে বাবা আপনাকে ঢাকায় নিয়ে যেতে চান। বলতে দ্বিধাবোধ করছেন। তাকে বলে দিবেন কোনো সংকোচ যেন না করে। সত্যিই ঢাকা যাব? খুশবুর গালে হাত রেখে আফতাব ঠান্ডা সুরে বলে, আমি জানি আমার ক্যামেলিয়ার আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। ঢাকা গেলে অন্তত সময় পার হবে, ব্যস্ত থাকবেন। আফতাবকে জ্বালাতন করার উদ্দেশ্যে খুশবু বলল, সেখানে সাহির নামক আপদটা আছে যে। সাহিরকে শায়েস্তা করার জন্য আমার অনুপস্থিতিতে আপনার বড় ভাইও আছে। তার সাথে আমার অলরেডি কথা হয়েছে। আমার ভাইকেও হাত করে নিয়েছেন? করব না? আফটার অল সম্বন্ধী হয় আমার। নীরব রাত, নক্ষত্রহীন আসমান। আসন্ন একাকিত্বের ছায়া ধীরে ধীরে ঘেরাও করছে, ছড়িয়ে যাচ্ছে নিঃশব্দে। প্রতিটা ঘন্টা যেন সেকেন্ডের গতিতে যেতে লাগলো। হারানো সুরে ডুকরে কাঁদায় অন্তর। অসীম শূন্যতা যেন হাত তুলে আগাম বার্তা জানাচ্ছে।
রাতটা কাটলো নির্ঘুম। ক্ষণে ক্ষণে কেঁদে ওঠা খুশবুকে সামলে আফতাবের চোখ জোড়াও জল করছে। কি করে সামলাবে একে, যেন হারিয়ে যাচ্ছে সে। এই বিলাপে মগ্ন খুশবু। কত বোঝালো ফোন করবে, ভিডিও কলে আসবে, লাভের লাভ কিছুই হচ্ছে না। শেষমেশ বললো একদিন ঠিক অভ্যাস হয়ে যাবে। এটাই তাদের জীবনের নিয়ম। ধীরে ধীরে সকালের সূর্য ফুটে ওঠে। সকাল 6টায় বেরোচ্ছে আফতাব। তৈরি খুশবুকে না ঝাঁকিয়ে তৈরি হয়ে সব গোছকাজ করে নিল। বাইরে জিপ রেডি। 8 ঘন্টার মধ্যে বেরোবে। খুশবুকে ডাকলো। খুশবু এক লাফে উঠে বসে। আবল তাবল বলে ওঠে, রাতটা শেষ হয়ে গেছে তাই না? আমি ঘুমিয়ে পড়েছিলাম, যাওয়ার সময় হয়ে গেছে। খিচে বন্ধ করে নেয় আফতাব। বুকটা ধক করে ওঠে। খুশবুর কণ্ঠস্বরে চরম আকুতি। হাহাকার শুরু হলো অন্তরে। এক পা বিছানায় মুড়িয়ে বসে খুশবুকে জড়িয়ে ধরল বুকে। বলল, আছি আর কিছুক্ষণ। খুশবু নিজেকে ছাড়িয়ে নেয়, বলে, যাবেন না প্লিজ, আর একটা দিন থেকে যান, ভীষণ কষ্ট হচ্ছে আমার। এতটা মায়ায় জড়াবেন না খুশবু, আমার জন্য কাজে মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়বে। আপনি একটা কাজ করুন না, যখন আপনার নাইট ডিউটি না থাকবে আপনি বাড়ি চলে আসবেন, আবার চলে যাবেন, এভাবে হয় না। বুকে পাথর রেখে আফতাব বলল। হয় না খুশবু। খুশবু লম্বা শ্বাস টেনে নেয়, ফের ছেড়ে দেয়। যা করছে নিতান্তই ছেলে মানুষই। আসলেই এভাবে চলবে না, চলে না। জীবন তার মোতাবেক চলবে না। আফতাবের দিকে ফোলা চোখে চাইল। লোকটার মুখ সবসময়ই মায়া মায়া লাগে, আজ ফ্যাকাশে লাগছে। এদিকে এসে চুমু খায় গালে, জড়িয়ে বলল, ভালোবাসা দিয়েছি, এই লোভে দ্রুত ফিরে আসবেন, আমার পরীক্ষা শেষ হওয়ার আগেই চলে আসবেন। আফতাব জবাব দিল না কোনো। দীর্ঘশ্বাস ফেলে হাসল বিনিময়ে। 23 বছরের এক বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, যে হাতে পায়ে বড় হলেও স্বভাবে হয়নি। বিকেলের বাসেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে খুশবু আর তার পরিবার। অল্পতে মায়াতে জড়িয়ে যাওয়া মন খুশবুর। রুমানা মির্জা এবং রফিকুজ্জামান মির্জাকে বিদায় দিতেও ভীষণ খারাপ লেগেছিল তার। কিন্তু 3 দিন বাদেই পরীক্ষা। তার মাথায় বারে বারে তালগোল পাকিয়ে যাচ্ছে। বিয়ে, আফতাবের চলে যাওয়া, সব মিলিয়ে পড়ালেখা তার গেছে ভেস্তে। বাড়ি গিয়ে বিশ্রাম নিতে নিতে কেটে যাবে আরও একদিন। এই ছোট্ট মাথায় তার এত চিন্তা নিতে ভালো লাগে না। ফোনে আফতাবকে একের পর এক মেসেজ করেই যাচ্ছে, খুশবু জবাব পায়নি। লোকটা এমনই, কাজে মশগুল হয়ে যায় সাথে সাথে। নিজের বাড়িতে কদম রাখতেই ফোন বেজে উঠল। মেসেজ এসেছে। আফতাব লিখেছে, সকালে কল করবো বউ, নাইট ডিউটি পড়েছে, খেয়ে নিবেন, বিশ্রাম নিয়ে পড়ালেখা মনোযোগী হবেন। এক আকাশ সম ভালোবাসি। রাত 3টে বেজেছে ঢাকা ফিরতে। আফতাবের মেসেজে হৃদয় শান্ত হলো। এত রাতে ডিউটি, নিশ্চয়ই অনেক খাটুনি যাচ্ছে তার দেহের উপর দিয়ে। খুশবু জবাবে লিখল, নিজের যত্ন নেবেন, আর যখনই এক মুহূর্তের জন্য ফ্রি হবেন আমায় কল করবেন। মন মাথা উভয়ই ঠান্ডা করা প্রয়োজন। শ্বশুর বাড়িতে নাক কাটা যাবে তার ভালো রেজাল্ট না করলে। একটা বিবাহিত নারীর কত দিকে খেয়াল রাখতে হয়, এসব ভাবতে ভাবতে আবারও ক্লান্ত হয়ে পড়েছে খুশবু। নিজেকে একবার আয়নায় দেখলো। নাকে সাদা রঙের নাকফুল ঝলকাচ্ছে, হাতে চুড়ি, মুখের মাঝে মেয়ে থেকে নারী হওয়ার সব চিত্রই ফুটে উঠল যেন। জীবন মোড় ঘুরিয়ে সুন্দরতম রাস্তায় এনে দাঁড় করিয়েছে তাকে, যেখানে বিচ্ছেদের পীড়া থাকলেও বিশ্বাসঘাতকতার ভয় নেই। দুপুর 12টায় ঘুম ভেঙেছে। আজ শুক্রবার। তার বাবা এবং ভাই উভয়ই ভাষায়। নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে খুশবু। হেলে ধুলে উকি দিল ফাহাদের ঘরে। দরজার দ্বারে দাঁড়িয়ে দেখল ভাইয়ের অমনোযোগী রূপ। বিছানায় ফাইল ছড়ানো, বালিশে ল্যাপটপ রাখা, কিন্তু সেই যে তার ভাবনার রাজ্যে বিচরণ করছে। আজ খুশবুর উপস্থিতিটা ধরতে পারল না যে। ঘরে ঢুকে ফাহাদের কাঁধে তর্জনী আঙুল দিয়ে কয়েকবার খোঁচা দিয়ে প্রশ্ন করল, এই কার কথা ভাবছো তুমি? প্রেমে ট্রেমে পড়লে না তো আবার? সহসা চমকে উঠল ফাহাদ। খুশবু পাশে দাঁড়িয়েছে, খেয়াল নেই। প্রেমে পড়লে না তো আবার? প্রশ্নে কিছুটা বিভ্রান্ত হয়। জবাবে বলে, তোর কাছে যত সব আজগুবি কথা। আজগুবি কেন? প্রেমে পড়লে তো ভালো, বাবাকে বলে 4 হাত এক করে দিব শীঘ্রই। আমি কুটনি ননদের মতো বাধা হব না, উল্টো সাহায্য করব তোমার বিয়েতে। এসব প্রেম টেম বিয়ের আলাপ কেন জুড়ে বসলো খুশবু? আবার নির্লজ্জের মতন ভাইকে বলে যাচ্ছে। খানিক রাগী চোখে তাকায় ফাহাদ। এসব শুনতে ভালো লাগছে না তার। বলল, বেশি পেকেছিস। লেখাপড়ায় কোনো গতি হলো তোর? ফেল মেরে নিজের সাথে সাথে আমাদের নামও ডোবানোর ইচ্ছা আছে নাকি শ্বশুরবাড়িতে?
খুশবু ধপাস করে বসে পড়ল বিছানায়। দেহ 23 বছরের হলেও অন্তরাত্মা 80 বছরের বৃদ্ধার ন্যায় হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে ভালো লাগে না, শুয়ে পড়লে ভালো লাগতো। আপাতত এই ফাইলের গোডাউন বিছানায় শুতে ইচ্ছে হচ্ছে না। খুশবু বলল, চাকরি পেয়েছো, এবার বিয়ে করে ফেললেই তো পারো। অন্তত এখন তোমার আর এই বাহানা থাকবে না যে বেকার ছেলেকে মেয়েকে দিবে। আবারও তেতে উঠল ফাহাদ। একদম শুনতে ইচ্ছে হচ্ছে না এসব। বিয়ে শাদি প্রেম প্রীতি এই শব্দগুলো অসহ্য সীমার বাইরে মনে হচ্ছে কেন যেন। গলার আওয়াজ তুলে বলল, বাদ দিবি এসব। পেয়েছিস কি? সে কখন থেকে একই কথা বলে যাচ্ছিস, করবো না বিয়ে, খুশি? খুশবু ফাহাদের মুখপানে চেয়ে রইল। এটা বিরক্তির আক্রোশ নয়, বিগত পুরোটা জীবন কাটিয়েছে এই মানুষটার সঙ্গে। কখন সে বিরক্ত হয়ে চিৎকার করে, কখন উদ্বেগে খুব করেই বোঝে খুশবু। ফাহাদের পুরো মুখ জুড়ে অস্থিরতা দেখা গেল। দুষ্টুমি ফাজলামো দূরে রেখে খুশবু প্রশ্ন করল, কিছু কি হয়েছে তোমার? ফাহাদ সরাসরি স্পষ্ট জবাব দেয়, কিছুই হয়নি। তোমাকে আমি এভাবে কখনো চেঁচাতে দেখিনি ভাইয়া। আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে এখানে। আমি নিজে একটা ঝামেলা। খুশি, যা ভাই নিজে পড়তে বস, আমাকেও কাজ করতে দে। ভয়ঙ্কর পর্বত চূড়া, দায়িত্বের রাইফেল কাঁধে তুলে ঠায় দাঁড়িয়ে। মাথার উপরেই বিশাল এক অখিল, মেঘে ঢাকা পিচ্ছিল রাস্তা, ভেজা পুরো ইউনিফর্মটা। পক্ষীরাজেরা নিজেদের বাঁচাতে গাছের আড়ালে লুকালেও পারছে না মানব দেহগুলো। আজ বর্ডারে কড়া গার্ড, এক্সট্রা টিম নিয়োগ করা হয়েছে। চারিদিকে সিকিউরিটি অ্যালার্ট, ওয়াকি টকি চলছে অনবরত। যতটুকু সম্ভব একে অপরের সাথে যোগাযোগ রাখার ক্ষুদ্র চেষ্টা। সব কিছু কন্ট্রোলের দায়িত্বে আফতাব এবং আরিফ। দায়িত্ব আর স্থান আগেই বন্টন করে দিয়েছে সে। পুরো টিমের ঢাল হয়ে বৃষ্টি ভেজা মধ্যরাতে রাইফেল হাতে নিজের নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে। আকস্মিক রাইফেল নামালো আফতাব। মনটা ভার ভার লাগছে এই আকাশের মতনই। একটু সুখ দরকার। পকেট থেকে পলিতে মোড়ানো একটি ছোট্ট ছবি বের করলো, খুশবুর ছবি। রাতের আধারে স্পষ্ট না হলেও অনুভব করতে পারছে তার সম্পূর্ণ মুখ অবয়ব। বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায় নির্জীব ছবিটাতে। চোখের পাপড়ি ভেজা বৃষ্টির পানিতে। আকস্মিক হওয়ায় ছবিটা উড়ে চলে যায় দূরে। ভরকে উঠল আফতাব। হৃদয় কেড়ে নেওয়ার মতন অবস্থা হয়ে দাঁড়ায়। দ্রুত টর্চ নিয়ে অভিযান চালালো। সৌভাগ্যক্রমে পেয়ে গেছে ছবিটা। স্বস্তির নিঃশ্বাস ফেলে বুক পকেটে রেখে আনমনে আওড়ায়, আপনি এখানেই থাকুন, আপনার জায়গা হৃৎপিণ্ডের কাছাকাছি। পেছন থেকে কেউ কাঁধে হাত রেখে প্রশ্ন করলো, খুব ভালোবাসো ভাবিকে, তাই না? আফতাব ছোট্ট করে জবাব দেয়, সেও কি এতটাই ভালোবাসে? আফতাব হাসলো, হাতে তুলে নিল ভারী রাইফেলটা। পা পিছলে যাচ্ছে বারবার। এরকম উঁচু নিচু জায়গায় ব্যালেন্স রাখাটাও একটা টাস্ক। নিজের অভিজ্ঞতার জোরে সেটাও পেরেছে আফতাব। আরিফের জবাবে বলল, নারী সবসময় মুখে স্বীকার করে না সে তোমাকে ভালোবাসে, তবে লক্ষ্য করলে দেখবে তার ঝুঁকে যাওয়া নেত্রপল্লবে, তার হাসিতে, তার চাহনিতে, তার যত্নে, তার কথার ভঙ্গিতে, সবখানে ভালোবাসার ছড়াছড়ি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এক দীর্ঘশ্বাস ছাড়া তো আর কিছুই নেই, আছে কি? এখন ইচ্ছে হচ্ছে জড়িয়ে ধরতে খুশবুকে। আনচান করছে অন্তর, অস্থির হয়ে উঠছে। কি করছে, কেমন আছে জানতে ইচ্ছে করছে। সম্ভব না কোনোভাবেই। আজ অনেক কাজ, ফোন করাও সম্ভব হবে না। ভাবনার ব্যাঘাত ঘটল সামনে থেকে আসা অদ্ভুত আলোর প্রতিফলনে। নিজেদের অন্যমনস্কতা ভুলে হুট করে অ্যালার্ট হয় সকলে। ওয়াকি টকিতে সকলকে জানিয়ে দেওয়া হয়, অ্যালার্ট করা হয়। কোনো পূর্ব বার্তা ছাড়াই গোলাগুলির শব্দ শোনা গেল দূর হতে। পড়ালেখা নিয়ে একদিনের জন্য খুব সিরিয়াস হয়েছিল সে। সেই একটা দিনই, একদিনের প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে হচ্ছে। তার মতে পরীক্ষার আগের কয়েক ঘন্টা যা পড়া হয় সেগুলো তার মনে থাকে বেশি। কে যায় গাধার মতন সারা বছর পড়তে? পরীক্ষার আগের রাত হলো সবচেয়ে উত্তম। এক রাতে পুরো সিলেবাস মস্তিষ্কে যেখানে জায়গা পেয়েছে সেখানেই টুকে টুকে রাখলো। গাড়ির এসি বাড়িয়ে ফাহাদের দিকে চায় খুশবু। গোলগাল গুমোট মুখ দেখে বলে, জামাই বিদেশ আমার, আর মুখ লটকে আছো তুমি কেন বলো তো? ফাহাদ প্রশ্নের উত্তরে উল্টো প্রশ্ন করে বসে, তোর জামাই বিদেশে?
বিদেশ মানে বিদেশের কাছাকাছি তো, বর্ডারে না? কোথার থেকে বানাস এসব কথা? লজ্জা তো নেই, তার মাঝে কথারও আগামাথা কিচ্ছু নেই। তোমাকে আমি অবজার্ভ করছি, গতদিন থেকে অবজার্ভ করছি। দেবদাস হয়ে ঘোরার রহস্যটা জেনেই ছাড়বো। কথা বলতে বলতে খুশবুর ভার্সিটি এসে গেছে, তার সাথে সাথে ফাহাদও নামলো। তাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এক লম্বা চওড়া আদেশের লিস্ট ধরিয়ে দিল তাকে। সরাসরি যেন পরীক্ষার হলে যাওয়া হয়, আর এক্সাম হল থেকে সোজা গেটে। সাহের নামক আপদটার সাথে দেখা হলে যেন না তাকানো হয়। ছুটির আধ ঘন্টা আগে এসে দাঁড়িয়ে থাকবে ফাহাদ, তখন অফিসে তার লাঞ্চ ব্রেক। তাকে বাড়ি দিয়েই তবেই আবার অফিসে ফিরবে। আদেশের বিপরীতে ফাহাদকে মুখ ভেঙিয়ে গেটের ভিতরে দৌড় লাগায় খুশবু। ফাহাদ বিরস মুখে চেয়ে আছে। কেউ বলবে ওর বিয়ে হয়েছে? স্বভাব আচরণে মানসিক রোগী বলে যে কেউ উপাধি দিয়ে দেবে। খুশবুর তেমন কোনো বন্ধু নেই, আছে অনেক পরিচিত কয়েকজন। সেই কয়েকজনের মধ্যে অনেকেই বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। কেউ পরিবারের দায়িত্বে পড়া ছেড়ে দিয়েছে, আবার কেউ 1 বছর পিছিয়ে। করিডোরে হাঁটতে হাঁটতে তন্নির সাথে দেখা হলো। অনেকদিন পর দেখা হয়, একে অপরের সাথে কুশল বিনিময় করে তন্নি বলল, এই খুশবু চল ট্রিট দিবি ক্যান্টিনে, বিয়েতে দাওয়াত করলি না, এখন আমাকে খাওয়াতে হবে। খুশবু ঘড়ি দেখলো, পরীক্ষা শুরু হতে আরও আধ ঘন্টা নাকি, তাই তন্নিকে নিয়ে চলে গেল ক্যান্টিনে। এসে বলল, কি খাবি বল? ক্যাপ্টেনের স্ত্রী থেকে ছোটখাটো ট্রিট নিব না, পকেট ভারী আছে তো নাকি? খুশবু হেসে জবাব দিল, যাইছে নে। খাবার নিয়ে টেবিলে বসতেই চোখ গেল ক্যান্টিনে থাকা বড় এলইডি টিভির দিকে। খবর চলছে, ব্রেকিং নিউজে সিলেট নামটা আসতেই খুশবুর মনোযোগ আকর্ষণ হয়। হাসি মুখে চেয়ে রইল টিভির দিকে। সংবাদ পাঠ করা ভদ্রমহিলা জানান দিলেন, সিলেট সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত একজন। বিজিবির ক্যাপ্টেন সহ বাকি 8 জন সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর আহতের তালিকা প্রকাশ করা হচ্ছে। খুশবু এক লাফে উঠে দাঁড়ায়, টিভির সামনে গিয়ে দাঁড়ালো সরাসরি। বুক কাঁপতে শুরু করেছে তার। তালিকার নামগুলো দেখার চোখ চেয়ে আছে। সর্বপ্রথম নামটা ভেসে আসে, ক্যাপ্টেন আফতাব মির্জা। শরীরের সব শক্তি হারিয়ে ফেলল খুশবু। ইতিমধ্যে চোখ ঝাপসা হয়ে এলো, আধার ঘনাচ্ছে দৃষ্টি সম্মুখে। আকস্মিক জ্ঞান হারিয়ে জমিনে লুটিয়ে পড়ে সে। ঠিক 20 মিনিট পর জ্ঞান ফিরে খুশবুর। দৃষ্টিতে এখনও কিছু পরিষ্কার নয়, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি হয়েছিল, কি হচ্ছে হিসাব মিলাতে চাইছে। ইতিমধ্যেই তন্নি তার পাশে। ক্যান্টিনে উপস্থিত আরও অনেকেই ঘেরাও করে আছে। একজন শিক্ষক দ্রুত পায়ে আসলেন ডক্টর নিয়ে। তন্নি খুশবুর বাড়ির কাউকে চেনে না, নাই কারোর নাম্বার আছে। কিভাবে জানাবে তার অসুস্থতার কথা? ডক্টর খুশবুর পালস চেক করতে নিলে তড়াক করে উঠে বসে খুশবু, হাত ঝাড়া দেয়। দ্রুত গতিতে এই সমাগমের মধ্যে উঠে দাঁড়াতে চাইল, তবে টালমাটাল হয়ে পড়ে যাচ্ছে বারবার। মাথা ঠিক নেই, অবস্থা নাজেহাল। কি থেকে কি করবে? হুট করে পিত্তি জলে, বাড়ি যেতে হবে। আশেপাশে সবাইকে সরিয়ে চলে যেতে চাইলে তন্নি হাত টেনে ধরে, বলে, কোথায় যাচ্ছিস? আমি বাড়ি যাব। তোর এক্সাম? খুশবু চিৎকার করে বলল, দিব না কোনো এক্সাম আমি। তুই দেখলি না টিভিতে কি বললো? ক্যাপ্টেন আফতাব মির্জার অবস্থা আশঙ্কাজনক। আমার স্বামী উনি। তন্নি বিস্মিত হয়, তবে হাত ছাড়ল না। খুশবু আরেক দফা চেঁচিয়ে বলল, আমার হাত ছাড়। খুশবু আমার কথা শোন, এভাবে গেলে বিপদ হবে। পরীক্ষাটা শেষ হলে না হয়। কান্না ভেঙে পড়ে খুশবু, ভঙ্গুর কণ্ঠে বলতে লাগলো, তুই পরীক্ষার চিন্তা করছিস? জীবনে অনেকবার পরীক্ষা দিতে পারবো, আমার মানুষটার কিছু হয়ে গেলে তাকে ফিরে পাবো না। তুই জানিস না সে আমার জন্য কত কিছু করেছে। আমি একটা নিছক পরীক্ষার জন্য তাকে এই অবস্থায় ফেলে রাখবো? আর কি বিপদ হবে? আমি যথেষ্ট স্ট্রং আছি, বাড়ি ফেরার জন্য স্ট্রং আছি আমি। আমায় নিয়ে ভাবতে হবে না। ব্যাগে আছে বোধহয় 100 টাকা, তবে পায়ে শক্তি নেই। সেখানে গুরুত্ব না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সদর দরজা টপকে বেরিয়ে গেল খুশবু। রিক্সা নিতে হবে। ভাড়া চেয়ে বসলেন 150 টাকা। খুশবু ভাড়া নিয়ে মাথা ঘামালো না। অর্ধেক রাস্তা যেতেই তার মাকে কল করে, বলে, মা 100 টাকা নিয়ে বাড়ির নিচে দাঁড়াও তো। মেয়ের গলার স্বর অস্থির। তাছাড়াও এখন তার পরীক্ষার সময় টাকা নিয়ে বাড়ির নিচে আসবে? স্বভাবতই প্রশ্ন করেন, টাকা নিয়ে দাঁড়াবো মানে? কি হয়েছে? তুই পরীক্ষা দিতে যাচ্ছিস? মা এখন এসব প্রশ্নের উত্তরের সময় না। ভাইয়াকে কল করে এক্ষুনি সিলেটের জন্য ফ্লাইট বুক করতে বলো।
আমি বাসের সময় অপচয় করতে চাই না। সিলেট যাব, আমি বাড়ি ফিরেই বেরোবো। খুশবু, কি হয়েছে তোর? প্লিজ মা, যা বলছি করো। বলে ফোন কেটে দেয় খুশবু। চিৎকার করে সৃষ্টিকর্তাকে ডাকছে। নেত্র সম্মুখে ভাসছে আফতাবের মুখখানা। শুরু থেকে তাদের শেষ দেখা অবধি সব মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে কেন? তার সরলতা হৃদয়কে কতটা প্রভাবিত করেছে। তার ভালোবাসায় এখন মন মস্তিষ্ক সবটাই ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। রিকশার গতিও যেন অনেকটা কম। বারবার বলল। রিকশা চালক একবার চাইলেন খুশবুর দিকে, যথাসম্ভব দ্রুত চালিয়ে গন্তব্যে এনে হাজির করেছে। দরজায় তার মা দাঁড়িয়ে। খুশবু নেমে গেল। মায়ের হাত থেকে টাকা নিয়ে ভাড়া মিটিয়ে দৌড়ে এসে মাকে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নায়লা বেগমের মেয়ের এমন কাণ্ড দেখে বিচলিত হয়ে পড়ে। জানতে চেয়ে প্রশ্ন করেন, কি হয়েছে খুশবু, কাঁদছিস কেন? মা, মা, সিলেটে সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে উনি আহত হয়েছেন, গুরুতর আহত। টিভিতে বলছে তার অবস্থা আশঙ্কাজনক। উনি কে? আফতাব। আকাশ ভেঙে পড়ল নায়লা বেগমের মাথায়। থ হয়ে গেছেন মেয়ের কথায়। তারও বুক কাঁপতে শুরু করেছে। খুশবু আবার বলল, আমাকে ওনার কাছে নিয়ে যাও মা, আমি গেলে উনি ঠিক হয়ে যাবেন, আমি জানি। এক্ষুনি নিয়ে চলো প্লিজ। ফাহাদ ফিরে এসেছে, সাথে লোকমান চৌধুরী। এর টিকিট যত তাড়াতাড়ি বুক করা যায় চেষ্টা করছে ফাহাদ। খুশবুকে সামলানো যাচ্ছে না, ছটফট করছে থেকে থেকে। আফতাবের বন্ধ নাম্বারে পাগলের মতন ফোন মিলিয়ে যাচ্ছে। এই ভ্রান্ত আশায় যদি ধরে, যদি বলে সে ঠিক আছে। ফাহাদ অনেক চেষ্টা করে সন্ধ্যা 7টার 2টো টিকিট ম্যানেজ করতে পারলো। এখানের মানুষ 4 জন। খুশবু যাচ্ছে। সিদ্ধান্ত হলো খুশবুর সাথে ফাহাদকে পাঠানো হবে। লোকমান চৌধুরী এবং নায়লা বেগম আগামী টিকিট পেলেই চলে আসবেন। এক কাপড়ে বেরিয়ে পড়ল ফাহাদ খুশবু। 2 ঘন্টার মধ্যে সিলেট শহরে উপস্থিত খুশবু ফাহাদ। এয়ারপোর্ট থেকে জিতুর সাথে সরাসরি হাসপাতালে চলে গেল, যেখানে আফতাব সহ বাকিদের চিকিৎসা চলছে। হইচই সবখানে। ডিফেন্সের 5টি গাড়ি দাঁড়ানো বাহিরে। হতাহতদের পরিবারের উপস্থিতি পরিবেশ আরও গুরুগম্ভীর করে তুলেছে। উপস্থিত রফিকুজ্জামান মির্জা এবং রুমানা মির্জাও। গম্ভীর লোকটাও আজ গম্ভীর। মাথা নামিয়ে রেখেছেন রুমানা মির্জা। দেয়ালে মাথা ঠেকিয়ে নির্বাক দাঁড়িয়ে, যেন এক শক্ত মূর্তি সে। খুশবু দৌড়ে গেল। খুশবুর কাঁধো কাঁধো মুখ দেখেও কোনো প্রতিক্রিয়া দিলেন না রুমানা মির্জা, যেন ভুলে গিয়েছেন কথা বলতে। খুশবু শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মা। রুমানা মির্জা অনেক সময় পর শীতল নিস্তেজ গলায় বললেন, আমার বাচ্চাটা জীবন মৃত্যুর সাথে লড়ছে। রুহ কাঁপিয়ে তোলার মতন বাক্য। আরও শক্ত করে খামচে ধরে রুমানা মির্জাকে। আকস্মিক তিনি নড়ে চড়ে উঠলেন। খুশবুকে সরিয়ে চাইলেন স্বামীর দিকে। তর্জনী আঙুল তুলে তাকে দেখিয়ে বললেন, এই যে এই লোকটার কারণে, এই লোকটার জেদের কারণে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। আমার শান্ত সরল ছেলেটা বাবার এক কথা রাজি হয়েছে, কোনোদিন উফটুকু করেনি। আমি 1000 বার বারণ করেছি তাকে, ওকে দিও না যেতে, অন্য কোনো পেশায় যাক। শুনেনি আমার কথা। আমি সারা জীবন দরজায় দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষা করে পার করেছি, বৃদ্ধ বয়সে আমার ছেলের জন্য। আর যদি আমার ছেলের কিছু হয়, এই লোকের সাথে আমার সম্পর্ক শেষ। বিষম খেয়ে আছে শাশুড়ির কথায়। মায়ের মন সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না। তার দিক থেকে সেই সঠিক। তার বলা কথার মাঝে এক রত্তি ভুল নেই। আজ খুশবুর মনে হলো হেয়ালি জীবনটা এবারে বাদ দিতেই হবে। দুর্বলতা গ্রাস করতে দেওয়া যাবে না কোনোভাবেই। নিজের ঘাড়ে আফতাবের পাশাপাশি তার পরিবারের দায়িত্বের ভার অনুভব করলো। রুমানা মির্জার সামনে দাঁড়িয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলল, এগুলো বলবেন না মা, আপনার ছেলের কিচ্ছু হবে না। মায়ের দোয়া সৃষ্টিকর্তার দরবারের সাথে সাথেই কবুল হয়ে যায়। আপনি দোয়া করুন, উনি সুস্থ হয়ে তার পরিবারকে এভাবে ভোমর হতে দেখে যদি, তাহলে। আমি আমার ছেলেকে চাই, যে করেই হোক। এর আগে আমি কারো কোনো কথা শুনবো না। একটা ছেলে আমার আর কিছু নেই জীবনে। বন্দুকের গুলি ছুঁয়ে না গেলেও পাশে থাকা সহকর্মী আরিফকে রক্ষা করে ফিরতি গুলি ছুটতে গিয়ে পা পিছলে যায় আফতাবের। মাথার পিছনের দিকটায় গুরুতর আঘাতপ্রাপ্ত। আঘাত যেন তেন নয়, পাহাড়ি এলাকায় সংকীর্ণ পাথরের সাথে সজোরে বাড়ি লেগেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
ডাক্তারি ভাষায় একে টিবিআই অর্থাৎ ট্রমাটিক্যাল ব্রেইন ইনজুরি বলা হয়ে থাকে। ডক্টরদের একদিনের হাড় ভাঙা পরিশ্রম আর তারপর সকলকে বাঁচানো গেলেও আফতাব সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার কোনো তথ্য আসেনি। ডক্টরকে চেম্বারে যেতে দেখলে খুশবু উঠে দাঁড়ালো, সাথে রফিকুজ্জামান মির্জাও। খুশবু থেমে যায়, বলে, বেয়াদবি মনে হলে ক্ষমা করবেন বাবা, আমি ডক্টরের সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই, আপনি না হয়। রফিকুজ্জামান মির্জা নিঃশব্দে অনুমতি দিলেন, পিছু হটে গেলেন। খুশবুর পথে বাধা হয়ে দাঁড়ায় ফাহাদ, বলে, তুই থাক, আমি কথা বলে আসি। না ভাইয়া, আমি যাব, তুমি থাকো এখানে। পাকামো করিস না। নিজেকে অনেক কষ্টে শক্ত করেছি ভাইয়া, যেতে দাও আমায়। বলে খুশবু দরজা ঠেলে ঢুকে গেল কেবিনে। সেখানে আরও সেনা কর্মকর্তা আছেন, সাথে আরিফও। খুশবুকে দেখে চিনতে ভুল করেনি সে। আরিফ সেফ আছে, তার কিছুই হয়নি। খুশবুকে দেখে চোখ নামিয়ে ফেলল। কেমন যেন অপরাধী মনে হচ্ছে আরিফকে নিজের কাছে। কিছুই করতে পারল না সে। বারবার ভেঙে পড়া মনকে কতভাবে সামলাবে জানে না খুশবু। বুকে সব ভয় ভীতি চেপে বসলো, চেয়ারে বলল, ডক্টর। পেছন থেকে আরিফ বলে উঠল, উনি ক্যাপ্টেন আফতাব মির্জার স্ত্রী। ডক্টর, যা হয়েছে সবটা আমায় খুলে বলুন। ওয়েল মিসেস মির্জা, আঘাত স্বল্প নয়, মাথায় আঘাত পেয়েছেন উনি, ট্রমাটিক্যাল ব্রেন ইনজুরি আমরা আশঙ্কা করছি। ডক্টর বলতে গিয়েও থেমে গেলেন। নিশ্চয়ই তার মাঝেও আবেগ প্রবণতা আছে। খুশবু উদ্যমী গলায় প্রশ্ন করল, কি আশঙ্কা করছেন? ওনার কন্ডিশন অনুযায়ী অ্যাকচুয়ালি অপারেশনের পর উনি কোনো রেসপন্স করেননি। 90% চান্স আছে হয়তো উনি কোমায় চলে যেতে পারেন। স্তব্ধ হয় সম্পূর্ণ কায়া। আশেপাশে আরিফ জানতে চাইছে ডক্টরের কাছে চিন্তিত কণ্ঠে। তার প্রশ্নের জবাবে ডক্টর জানাচ্ছেন, কোমা সচরাচর 3 ধরনের হয়: স্বল্প মেয়াদি, মাঝারি মেয়াদি আর দীর্ঘমেয়াদি। কয়েকদিন থেকে হতে পারে 1 সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, নয়তো মাস থেকে বছরের থেকেও কিছু বেশি সময়। সবটাই শুনছে খুশবু, চোখ জোড়া নেতানো। তাদের বলা কথাগুলো মস্তিষ্কে এদিক ওদিক বাড়ি খাচ্ছে, শুনেও যেন শুনছে না। সবশেষে ডক্টর বললেন, সঠিক চিকিৎসা তাকে সারিয়ে তুলতে পারবে। আরিফ শেষ প্রশ্নে জানতে চায়, আফতাব সুস্থ হয়ে যাবে তো? ডক্টরের জবাব দেওয়ার পূর্বে খুশবু কঠিন হয়ে ওঠে। ছল ছল করছে চোখ, কিন্তু ভেয়ে পড়ছে না অশ্রুদানা। সে প্রশ্ন করে, সে বেঁচে থাকবে তো? জি। খুশবু উঠে দাঁড়ায়, বলে, আমার পরিবারের কাউকে এই বিষয়টা জানাবেন না প্লিজ, এটা একটা রিকোয়েস্ট। বলে বেরিয়ে যায় খুশবু। তার পিছু আসলো আরিফ। খুশবুকে ডেকে বলল, ভাবি। জি। সবাইকে না জানালেও সবাই জেনে যাবে। প্রাণহীন মুখ খুশবুর, বলল, আমি সামলে নেব। কিন্তু আপনি? আমি ক্যাপ্টেনকে আমার জীবনের সবভাবে রাখতে রাজি। জেগে থাকুক আর ঘুমিয়ে থাকুক, শুধু থাকুক আমার কাছে। যতদিন তার নিঃশ্বাস চলবে ততদিন আমারটাও চলবে। শেষ বাক্যে চোখের জল আর বাদ মানল না, অকপটে চোখের কোল বেয়ে ঝরে পড়েছে। তুই কি চাস? তুই কেন ছটফট করছিস হাসপাতালে যাওয়ার জন্য? নোমানের বাজ খাই গলায় একদমই ভীত হলো না নেহা। যখন থেকে খবর এসেছে আফতাবের, সেও নোমানের সাথে হসপিটালে যাওয়ার জন্য জেদ ধরে আছে। খুশবু আপুর হাজবেন্ডের এই অবস্থা, যাওয়া উচিত তাই না? হ্যাঁ, যাওয়া উচিত। আমি যাচ্ছি, আর কারোর প্রয়োজন নেই। আমাকে নিলে কি খুব ক্ষতি হয়ে যাবে তোমার? তর্ক করছে নেহা। নোমানের রাগ বাড়ল। ফাহাদের কল আসার পর থেকে সে তড়িহড়ি করে সব কাজ একত্র করে নিচ্ছে। বেরোবে 5-10 মিনিটে। নোমান নেহার দিকে চায়, রেগে বলে, দেখ নেহা, আমি তোর বড় ভাই, তোর বয়স আমি অনেক আগেই পার করে এসেছি। তোর যে মতিগতি আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার খারাপ তালিকায় নিজের নাম উঠাস না। আমার মতিগতি ভালো না? অবশ্যই ভালো না। আমি জানি তোর ছটপট কী জন্য, কার জন্য। নেহার জেদি মুখখানা মেয়ে এসেছে, কিছুটা ভীত হয়। অনেকটা দিন যাবৎ দূরে সব কিছু থেকে পরীক্ষার নামে রীতিমতো অত্যাচার চালানো হচ্ছে তার উপর। মানসিক অত্যাচার। দূরত্ব কাবু করছে নেহাকে। আরও তৃষ্ণা বাড়াচ্ছে ফাহাদের কণ্ঠ শোনার, কথা বলার। তার সাথে পড়ালেখায় মন বসছে না তার। নোমান জুতোর ফিতা বাঁধতে বাঁধতে বলল, ভালো হবে নিজেকে ভুল পথ থেকে সরিয়ে নে। আকার ইঙ্গিতে কথা চলল নোমান আর নেহার মধ্যে। নেহা প্রথমবার খুব সাহস করে বলে উঠল,
আমি জানি ভাইয়া, তুমিও এমন কোনো সিদ্ধান্ত নেবে না যে সিদ্ধান্তে তোমার বোন ধুকে ধুকে কষ্ট পাবে। চকিত চাহনি নোমানের ছোট মুখে বড় কথা বলে পিঠ দেখিয়ে চলে গেল। ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে। স্নিগ্ধ কামরার পুরো নকশা বদলে গেল। বিছানার ডান পাশে জায়গা হলো আফতাবের নড়চড়হীন দেহটার। মাথার পুরোটা অংশে সাদা রঙের ব্যান্ডেজ পেঁচানো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য ভেন্টিলেটর লাগানো হয়েছে। ন্যাসোগ্যাস্ট্রিক টিউব রাখা হয়েছে খাবার ও পানির জন্য, সাথে 24 ঘন্টা দেখভালের জন্য একজন নার্স। সবার শেষে ঘরে প্রবেশ করলো খুশবু। বুকে জড়িয়ে এনেছে রক্তাক্ত ইউনিফর্ম। কাউকে ধরতে দেয়নি সে, এটা নিজের কাছে রেখেছে যত্নে। রুমানা মির্জা কোনো প্রকার কথা বলছেন না কারোর সাথে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।